শামীম চাচা চাকরি করতেন। ওনার কাজের ব্যস্ততা ছিল খুবই মারাত্মক। বিয়ের বয়স হয়ে গিয়েছিল, যার কারণে পরিবার থেকে ওনাকে বিয়ে দেওয়ার জন্য পাত্রী খোঁজা শুরু হয়। পারিবারিকভাবেই পাত্রী দেখার কাজ চলছিল। আর এই যে শামীম চাচা, উনি কিন্তু এই আব্দুল্লাহ আল আমিন যে ভাই, ওনাদের বাসায় একসাথে থাকতেন। অর্থাৎ এই আব্দুল্লাহ ভাইয়ের পরিবার ঢাকার যেইখানে থাকতেন, সেখানেই এই শামীম চাচাও থাকতেন। শামীম চাচা আর আব্দুল্লাহ ভাই এই দুইজন একই রুমে বেড শেয়ার করতেন। আব্দুল্লাহ ভাই ছোট ছিলেন, যার কারণে চাচার সাথে বেড শেয়ার করতেন। তো এভাবে চলছিল। তো বিয়ে যখন সবকিছু ঠিকঠাক হয়, ঠিকঠাক হবার পর পরিবার সহ সবাই গ্রামে চলে আসেন, এই পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায়। তো চলে আসার পর ধুমধাম করে বিয়ে হয়। যার সাথে বিয়ে হয় তার নামটা আমরা ছদ্মনাম ব্যবহার করব না, সেই চাচির নাম ছিল শারমিন। এই শারমিন চাচির সাথে চাচার ধুমধাম করে বিয়ে হয়ে যায়। সপ্তাহখানেক চাচা গ্রামে থাকেন। শারমিন চাচির সাথে চাচার সম্পর্কটা খুবই ভালো ছিল। দেখা গেল যে পারিবারিকভাবে বিয়ে হয়ে গেলেও কয়েকদিনের মধ্যে দুজনের মধ্যে আন্তরিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, বোঝাপড়ার যে ব্যাপারটা, এটা অনেক খুব ভালো লেভেলে চলে যায়। এদিকে তার ছুটি তো শেষ হয়ে আসছে। সপ্তাহখানেক পর শামীম চাচা শারমিন চাচিকে রেখে উনি আবার ঢাকাতে চলে আসেন। নতুন বিয়ে, তারপরও কিন্তু চাকরির যেই প্রেশার, কাজের যে প্রেশার, এই প্রেশারের কারণে উনি ছুটির দিনগুলোতেও আসলে কোনো ফুসরতি পাচ্ছিলেন না বাড়িতে যাওয়ার জন্য। আর ঢাকা থেকে পিরোজপুরে যাওয়া আবার আসা সময় সাপেক্ষ ব্যাপারও তো বলতে হবে, তাই না? কারণ সদরঘাট থেকে লঞ্চে যদি পিরোজপুর যেতে হয়, সারা রাত জার্নি করে যেতে হবে। আবার ফিরতে গেলেও তো ওইভাবেই আসতে হবে। অফিস থেকে কোনোভাবেই তাকে ছুটি দিচ্ছিল না। এভাবে 1 মাস, 2 মাস, 3 মাস হয়ে যায়। শামীম চাচা কোনোভাবেই বাড়িতে যেতে পারছিলেন না। এদিকে শারমিন চাচি, উনি ফোনে শামীম চাচার সাথে এই বিষয়ে কথা বলতেছেন, তুমি কেন আসো না? এদিকে শামীম চাচা বলতেন যে কিভাবে আসবো, ছুটি তো পাই না। তখন চাচি বলতেন যে আরো মানুষও তো চাকরি বাকরি করে, তারা কি আসে না? নতুন বিয়ের পর তো এমনিই মানুষ ছুটি টুটি পায়, অনেক জায়গায় বেড়াতে যেতে হয়, তো তুমি কেন ছুটি পাও না? এরকম ভাবে মাঝে মাঝেই বাকবিতণ্ডা হতো। আবার নিজেরা অনেক গল্পগুজবও করতেন। এদিকে 3 মাস পার হয়ে যায় প্রায়। ছুটি তো যেহেতু উনি পাচ্ছিলেনই না, কথা কাটাকাটি শুরু হয়ে যায় চাচা চাচির মধ্যে। একটা পর্যায়ে চাচি বলে ওঠেন, তুমি যদি না আসো কালকে, তাহলে আমি গলায় দড়ি নেব। চাচাও রাগ করে ওঠেন, কারণ ওই দিন ওনার খুব প্রেশার যায়। ওনার সিনিয়ররাও ওনাকে বেশ কাজে চাপ দিয়েছিলেন, মেজাজও গরম ছিল। তো উনিও রাগ করে বলেছিলেন যে যা তুই মরগা, গলায় দড়ি দিয়ে মরগা, এরকম একটা কথা বলে ফেলেছিলেন। এই কথা বলার পর ঘটনা যেটা ঘটে সেটা আসলে কেউই আশা করেনি। এই মঠবাড়িয়া উপজেলায় গ্রামের মধ্যে যে ঘর বাড়িগুলো রয়েছে, দেখা যাচ্ছে যে টিনের ঘর, দেখা যাচ্ছে যে 1.5 তলা বা 2 তলা এরকম আছে। উপরে একটা মাচা রয়েছে, মাচার উপরে আবার পাটাতন রয়েছে, এরকম কিন্তু আছে ওই দিকটাতে। চাচি উনি এই আব্দুল্লাহ ভাইয়ের দাদির সাথে ঘুমাতেন। বিয়ের পর যেহেতু চাচা চলে আসেন ঢাকাতে, দাদির সাথে ঘুমাতেন। তো দাদির সাথে ওই রাত্রে ঘুমিয়েছিলেন। হঠাৎ করেই চাচি উঠে পড়েন। উঠে ওই মাচার উপরে যে পাটাতনটা রয়েছে, এর উপরে ওঠার জন্য এক ধরনের সিঁড়ির মতো রয়েছে, ময়ের মতো রয়েছে, ওই দিক দিয়ে উঠছেন। তো দাদি হালকা ঘুমের মধ্যে দেখছেন যে তার বৌমা উঠছে। তো অনেক সময় ওনারাও ওঠেন কোনো কোনো কাজের জন্য। তো দাদি এই বিষয়টা আসলে ঘুমের মধ্যে দেখেছেন, উনি ওইভাবে আর নজর দেওয়ার সুযোগও পান নাই।
পরবর্তীতে যেটা দেখা যায় সেটা হচ্ছে চাচি উপরে উঠে একটি ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবরটা যখন চাচা পান, সাথে সাথে উনি স্তব্ধ হয়ে যান। এ কি শুনলেন উনি? রাগের মাথায় উনি এটা কি বললেন, আর সেটাই ওনার স্ত্রী করে ফেলেছে। অনুশোচনা, অনুতপ্ত, এখন আর হয়ে কি হবে, যা হবার তো হয়েই গেছে। ঢাকা থেকে সবাই আবার ছুটলেন গ্রামের বাড়িতে। আত্মহত্যার লাশের যাবতীয় যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শেষ করে চাচিকে দাফন করা হয়। চাচির গোসল থেকে শুরু করে নিয়ে সবকিছু চাচাই করেছিলেন। উনি একদম স্তব্ধ হয়ে গিয়েছিলেন, কান্নাও করছিলেন না, কারোর সাথে কথাও বলছিলেন না, যেটা কি হয়ে গেল। মনে হচ্ছিল উনি শোকে এতটাই পাথর হয়ে গেছেন যে উনি কথা বলতেও ভুলে গেছেন। উনি সবকিছু করলেন, দাফন কাফন হলো। এরপর কয়েকদিনের ব্যবধানে আবার ঢাকাতে ওনারা চলে আসলেন। গ্রামে থাকলেই তো ওনার স্ত্রীর স্মৃতিগুলো ওনাকে খুব বেশি করে তাড়া করে ফিরবে। চাচি আত্মহত্যা করেছিলেন 2014 সালের 20 ফেব্রুয়ারি। 26 ফেব্রুয়ারি 2014-তে ঢাকায় চলে আসা হয়। চলে আসার কয়েকদিন পরের ঘটনা। এই কয়েকদিনের মধ্যে কিন্তু চাচা উনি অফিসে যান নাই। উনি চিন্তা করছিলেন যে কি এমন কাজ করলাম, কিসের এত ব্যস্ততা, যে ব্যস্ততার কারণে আমি আমার স্ত্রীকেও সময় দিতে পারলাম না। আমার স্ত্রী অভিমান করে আমাকে ছেড়ে চলেই গেল, সে মারা গেল, ঠিকই তো অফিস থেকে ছুটি দিয়ে দিল, বাড়িতে গেলাম। তাহলে অফিস করে হবেটা কি? যে চাকরিতে পরিবারকে সময় দেয়া যায় না, কি লাভ এই চাকরি করে? আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেল অভিমান করে। তো এইসব বিষয় নিয়ে উনি খুব চিন্তা করতেন। এই যে আব্দুল্লাহ ভাই, উনি তখন স্কুলে পড়তেন। উনি যেহেতু চাচার সাথে বেড শেয়ার করতেন, যার কারণে স্কুল থেকে ফিরে এসে ওনাকে তো ওনার রুমে যেতে হবে, ড্রেস চেঞ্জ করতে হবে। তো চাচা তো আর অফিসে যাচ্ছিলেন না, বাড়িতেই ছিলেন। আর ওনাকে কেউ বিরক্তও করতো না খুব একটা, কারণ যেহেতু উনি একটা প্রচণ্ড রকমের মানসিক শক খেয়েছেন ওনার স্ত্রীর মৃত্যুতে, যার কারণে ওনাকে কেউ বেশি ডাকতো না, উনি ওনার মতো করে থাকছিলেন আর কি। সকালবেলা যখন আব্দুল্লাহ ভাই স্কুলে চলে যান, এরপর থেকেই নাকি এই চাচা উনি ঘরের দরজা বন্ধ করে রেখেছেন। এদিকে বিকেলের দিকে যখন আব্দুল্লাহ ভাই স্কুল থেকে ফিরেছেন, ফেরার পরে দেখেন দরজা বন্ধ। উনি ডাকছেন যে চাচা চাচা দরজাটা খোলো, আমার তো ড্রেস চেঞ্জ করতে হবে, ব্যাগটা রাখতে হবে, ফ্রেশ হতে হবে। দরজা আর খোলে না। এদিকে আব্দুল্লাহ ভাইয়ের আম্মু ওখানে আসেন, এসে বলে যে ভাই দরজাটা খোলো, আব্দুল্লাহ তো বাইরে দাঁড়িয়ে আছে, কি হলো তোমার, সারাদিন ভিতরে বসে আছো, দুপুরেও কিছু খেলে না। তো এইভাবে অনেকক্ষণ যখন ডাকাডাকি হচ্ছে, উনি দরজা খোলেন না, তখন আব্দুল্লাহ ভাইয়ের মায়ের কেমন যেন একটা সন্দেহ হয়। উনি একটা চেয়ার নিয়ে আসেন, চেয়ার নিয়ে এসে দরজার উপরে একটা ফাঁকা জায়গা ছিল, ওই দিকটা দিয়ে যখন তাকিয়েছেন, উনি প্রচন্ড জোরে দিয়েছেন একটা চিৎকার। কারণ চাচা উনি ফ্যানের সাথে দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করেছেন। উনি মানসিক চাপ আর নিতে পারেন নাই, এই শোক উনি সইতে পারেন নাই। এই ঘটনা যখন ঘটে তখন তো হইচই পড়ে যায় চতুর্দিকে। লাশ নামানো হয়, যাবতীয় প্রক্রিয়া সবকিছু শেষ করা হয়। এরপর তাকে গ্রামের বাড়িতে দাফন করা হয়, নিয়ে যাওয়া হয় তাকে তার সেই চিরচেনা জায়গায়, যেখানে তার স্ত্রী শায়িত আছেন। কিভাবে সবকিছু যেন শেষ হয়ে গেল। সদ্য বিবাহিত এক দম্পতি অভিমান করে একে অন্যকে ছেড়ে চলেই গেলেন। এটা তো আমরা এতক্ষণ শুনলাম ঘটনার একটা বর্ণনা। এবার আসি
পরবর্তীতে কি হয়েছিল। আব্দুল্লাহ ভাই উনি কয়েকদিন পরে একটি ভয়ঙ্কর ঘটনা ফেস করেন। এর কয়েকদিন পর রাতের বেলা অবশ্য উনি ওয়াশরুম থেকে বের হয়েছেন। বের হওয়ার সাথে সাথে দেখেন যে বিছানার উপরে ওনার চাচা বসে আছে। আর আব্দুল্লাহ ভাইয়ের দিকে তাকিয়ে হেসে দিয়েছে। হাসিটা ভয়ঙ্কর হাসি ছিল না, সাধারণ হাসি ছিল, যেই হাসিটা উনি সবসময় আব্দুল্লাহ ভাইয়ের দিকে তাকিয়ে দিতেন। এটা যখনই উনি দেখেছেন উনি চিন্তা করেছেন যে হায় হায়, চাচা তো মারা গেছে, চাচা এখানে কিভাবে আসলো। প্রচণ্ড জোরে এক চিৎকার দিয়ে ওখানেই উনি সেন্সলেস হয়ে পড়ে যান। ওনার চিৎকার শুনে অন্য ঘর থেকে লোকজন চলে আসে, তার মা চলে আসে, বাবা চলে আসে, তার বোন চলে আসে। এসে দেখে এই অবস্থা, তার জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরানোর পর জিজ্ঞেস করা হয়েছে যে কি হয়েছে, উনি তো সব ঘটনা খুলে বলেন। সবাই চিন্তা করেছে যে এইটা একটা মানসিক সমস্যা হয়েছে, হ্যালুসিনেশন হয়েছে, হতেই পারে। একই রুমে বেড শেয়ার করতেন আব্দুল্লাহ ভাই আর চাচা, এত ক্লোজ ছিলেন দুজন। একজনের মৃত্যুতে আরেকজনের হ্যালুসিনেশন হওয়াটা তো অস্বাভাবিক কিছু না। একজন মানসিক রোগের ডাক্তারও দেখানো হয়, ওষুধ দেওয়া হয়, তো এটা তো করা হলো। এর কয়েকদিন পর ঘটে আর একটা ঘটনা। সেটা হচ্ছে ওই বিল্ডিংয়ের ছাদে যে পানির ট্যাঙ্ক রয়েছে সেটায় পানি কতটুকু আছে কি না আছে মাঝে মাঝে এটা একটু চেক করতে হতো। অনেক সময় পানির ট্যাঙ্কে দেখা গেল যে পানি তোলা হয়েছে, কিন্তু অল্প সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে পানি নাই, কোনো সমস্যা হলো কিনা উপরে। তো এরকম একটা সমস্যা হয়। তখন ওই বিল্ডিংয়ের যিনি কেয়ারটেকার উনি ছাদে উঠেছেন। ছাদে ওঠার পর উনি প্রচণ্ড জোরে একটা চিৎকার দিয়েছেন। এই চিৎকার তো অনেকেই শুনেছেন, তারা তো উপরে ওঠা শুরু করেছেন। উপরে উঠে দেখা গেল যে ওই কেয়ারটেকার অজ্ঞান হয়ে পড়ে আছে। তার জ্ঞান ফেরানো হলো। তো উনি বললেন উনি যখন ছাদে উঠেছেন ওই উপরের দিকে যাবেন, কারণ বিল্ডিংয়ের ছাদে যে পানির ট্যাঙ্কটা থাকে এটার যেই অংশটা এটাও কিন্তু ছাদ থেকে আর একটু উঁচু করে করা হয়। সেখানে ওঠার জন্য আবার একটা লোহার সিঁড়ি বা এরকম কোনো কিছু করা হয়। ওই দিক দিয়ে যখন উনি উপরটায় উঠেছেন ওখানে দেখেন একজন লোক বসা, আর এই লোকটা আর কেউ না, এটা আব্দুল্লাহ ভাইয়ের চাচা। এটা দেখার সাথে সাথে তো উনি ওইখানে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। লোকজন তাকে ধরাধরি করে নিয়ে আসে। তখন এই আব্দুল্লাহ ভাইয়ের পরিবার বিশ্বাস করতে শুরু করেন যে হ্যালুসিনেশন হলে তাহলে তো এই আব্দুল্লাহ ভাইয়ের হয়েছে, যেহেতু ওনারা একই সাথে ঘুমাতেন, তাহলে এই কেয়ারটেকারের হ্যালুসিনেশন কিভাবে হলো। সে তো আর এই চাচার কথা চিন্তা ভাবনা করে নাই। এরপর পাশের একটি মসজিদের নাম হলো বাইতুস সুজুদ। সেই মসজিদের একজন বয়স্ক ইমামকে ডেকে নিয়ে আসা হয়। উনি খুব রিনাউন্ড একজন ইমাম ছিলেন। ওনার নামটা অবশ্য আব্দুল্লাহ ভাই বলতে পারেন নাই, ভুলে গিয়েছেন। তাকে নিয়ে আসা হয়। উনি যখন এসেছেন, আসার পর উনি সব কিছু শুনলেন, বুঝলেন। এরপর উনি বললেন যে এটা নিয়ে আল্লাহর রহমতে চিন্তার কিছু নাই, এটা ঠিক হয়ে যাবে। মাঝে মাঝে কিছু একটা সমস্যা হতে পারে, তবে এটাতে কোনো ক্ষতির সম্ভাবনা আমি দেখছি না। এটা মূলত এই যে চাচার যে কারিন জিন, এই কারিন জিনটা এই কাজটি করছে, তবে সে কোনো ক্ষতি করবে না। সে একা একাই একটা সময় চলে যাবে। তাকে তাড়ানোর জন্য বিশেষ কোনো পদ্ধতি অবলম্বনের প্রয়োজন নেই। এখানে এমন না যে অপমৃত্যু হয়েছে, কোনো ভয়ঙ্কর জিন এখানে সে আস্তানা গাড়ছে, এখানে জাদুবিদ্যার প্র্যাকটিস করবে, এই ফ্ল্যাটটাকে পরিত্যক্ত করবে, বিষয়টা এরকম না। হুজুর এরকমটাই জানান যে ভয়ের কিছু নাই। আর চাচার জন্য দোয়া, সাদাকা এগুলো করতে বলেন। তো এরপরে কেটে যায় অনেকগুলো দিনের মধ্যে আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। আব্দুল্লাহ ভাই ক্লাস 7-এ যখন উঠেছেন তখন একটা ক্লাস পার্টির আয়োজন করা হয়েছিল স্কুলে। ক্লাস পার্টিটা বিকালের দিকে হবে, সন্ধ্যার পরপরই সেটা শেষ হয়ে যাবে। আর যাদের বাড়ি দূরে, স্কুলের যে গাড়িটা রয়েছে সেই গাড়িতে সবাইকে কিছু কিছু জায়গায় ড্রপ করে দিয়ে আসা হবে, মানে মেইন রাস্তার পাশে আর কি, ওখান থেকে যাতে হেঁটে চলে যাওয়া যায়। তা আব্দুল্লাহ ভাই তো গিয়েছেন, ক্লাস পার্টি হয়েছে। হওয়ার পর স্কুল কর্তৃপক্ষ স্কুলের গাড়িতে স্টুডেন্টদেরকে ড্রপ করছে। তো ওনাকে একটা জায়গায় ড্রপ করা হয়। তো ওনাকে যেই জায়গাটা ড্রপ করা হয় রাস্তার উল্টা পাশে, মানে ওনার বাড়ি যেই পাশে, মানে ওনাদের যেই থাকার জায়গা যেখানে,
তার উল্টো পাশে যেখানে ড্রপ করা হয়, তো রাস্তা পার হয়ে তার বাসায় আসতে গেলে একটা অন্ধকারাচ্ছন্ন জায়গা দিয়ে আসতে হবে আর কি, মানে জায়গাটার ধরনই ওই রকম। তো যখন উনি আসছিলেন, হঠাৎ করে পেছনে ধূপ 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 এরকম একটা ভারী পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। উনি পেছন দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন একটা কালো ধোয়ার কুণ্ডুলির মতো কিছু একটা। এটা যে কি এটা বোঝা যাচ্ছে না, তবে কোনো একটা ধোয়ার কুণ্ডুলির মতো একটা অবয়ব ওখানে দেখা যাচ্ছে। এটা দেখার সাথে সাথে উনি দ্রুত সামনের দিকে আগাতে থাকেন, মনে মনে যা দোয়া দুরুদ জানেন সেটা পড়ছিলেন। উনি হাঁটছেন, পেছন থেকে কিন্তু ওই শব্দ হচ্ছেই। উনি হাঁটার গতি বাড়িয়ে দেন। হঠাৎ করে দেখেন যে ওনার সামনে একটা গাছ, আর ওই গাছের গোড়ায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন ওনার চাচা। চাচার চাহনি একদম স্বাভাবিক। চাচাকে তখন দেখে ওনার কাছে কিন্তু একবারও মনে হয়নি যে চাচা মারা গেছেন। উনি ভুলেই গেছেন যে চাচা মারা গেছেন। চাচাকে দেখে উনি সাহস ফেরত পান। উনি বলেন, চাচা তুমি এসছো, ভালোই হয়েছে, আমি ভয় পাচ্ছি পিছনে কি যেন। তখন চাচা কোনো কথা না বলে হেঁটে হেঁটে আবদুল্লাহ ভাইয়ের পেছন দিকে চলে যান। তো আবদুল্লাহ ভাই সামনের দিকে হাঁটছেন। আবদুল্লাহ ভাই বুঝতে পারছেন যে চাচা ওনার পেছনে আসছেন। চাচা যখন পেছনে চলে আসছেন, তখন ওই যে ধূপ ধূপ শব্দ যেটা, ওটা মিলিয়ে গেছে। আবদুল্লাহ ভাই রাস্তা ক্রস করে বাসায় চলে আসছেন। বাসার গেটের কাছে এসে পেছন দিকে তাকিয়েছেন, তখনও দেখছেন যে চাচা দাঁড়িয়ে আছেন। এরপর উনি কি মনে করে চাচাকে বিদায় দিয়ে বাসায় যখন চলে আসছেন, তখন ওনার কাছে মনে হয় যে আরে চাচা তো নেই, চাচা তো অনেকদিন হলেই মারা গেছেন। আর চাচা মারা গেছেন, তাহলে কেন এভাবে আমি তাকে দেখলাম? কেন আমি তাকে দেখে ভয় পেলাম না? আসলে চাচা কি আমাকে কোনো বিপদ থেকে রক্ষা করার জন্য এসেছিলেন? চাচার যে কারিন জিনটা, সে কেন এভাবে খুবই সাধারণভাবে আমাকে দেখা দিল? ধোয়ার ওই কুণ্ডলিটা আসলে কি ছিল? কেনই বা চাচার ওই অবয়বটা হঠাৎ করে এখানে আসলো? আসার পর সেই ধূপ ধূপ শব্দটাও বন্ধ হয়ে গেল, আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিল। এরপর নাকি হঠাৎ হঠাৎ চাচাকে কখনো কখনো আবদুল্লাহ ভাই দেখেছেন, কখনো সিঁড়ির উপরে বসে থাকতে দেখেছেন, কখনো পায়চারি করতে দেখেছেন, এই কয়েকবার। এরপরে আর কখনোই দেখেননি। কখনোই তাকে ভয়ঙ্কর রূপে দেখা যায়নি। কখনো বিশ্রীভাবে হেসে দিয়েছে, আতঙ্ক সৃষ্টি করেছে, এমনভাবে দেখা যায়নি। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আত্মহত্যা রিলেটেড যত ঘটনা আমরা বলেছি, এই ঘটনাটি আপনাদের কাছে কি একটু অন্যরকম মনে হয়নি? যিনি আত্মহত্যা করেছেন তাকে পরে দেখা গেল, তবে সেটা ভয়ঙ্কর রূপে না। আসলে যে এসেছিল সে তো কারিন জিন ছিল, তবে কোনো ক্ষতির উদ্দেশ্যে আসেনি। কিছুদিন দেখা দিয়েছে, এরপর একবারেই হারিয়ে গেছে। শারমিন চাচি আর চাচা দুজন অভিমান করেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাদের হায়াত ওই পর্যন্তই রেখেছিলেন। আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটি ক্ষমা করুন। আমরা যেন আমাদের আবেগকে কন্ট্রোল করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের শনির রাতের ৩৫তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। ফিরে এলাম প্রিয় লিসেনার্স আমাদের এবারের শনির রাতের ৩৫তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ সিয়ামুল মুবিন। ওনার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার হাতিয়ারা ইউনিয়নের পুইশুর গ্রামে। উনি বর্তমানে ঢাকার মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ে বসবাস করছেন, লেখাপড়া করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটেছিল, খুব বেশি দিন আগের নয়, এই তো ২০২৫ সালের রোজার ভিতরে।
22 রোজায় উনি বাড়িতে চলে যান, অর্থাৎ ওনার গ্রামের বাড়িতে চলে যান। ওনাদের গ্রামে কিন্তু একটা সুন্দর নিয়ম রয়েছে। রমজান মাসে ওই গ্রামের পুরুষ সদস্যরা মসজিদে ইফতার করেন। ওখানে যে মসজিদগুলো রয়েছে ওই মসজিদে প্রত্যেক বাড়ি থেকেই ইফতারি আনা হয়, সব ইফতারিগুলো এক জায়গা করা হয়, এরপর পুরুষ সদস্যরা সেখানে ইফতার করেন। এই যে পুইশুর গ্রাম, এই গ্রামের যে বর্ডার তার ওই পাশে আর একটা গ্রাম রয়েছে, তার ওই গ্রামটার নাম হচ্ছে দিয়াসুর গ্রাম। তো দিয়াসুর গ্রাম, পুইশুর গ্রাম, এই দুই গ্রামের মধ্যবর্তী জায়গায় অর্থাৎ বর্ডারের এখানে একটি শ্মশান রয়েছে। যখন মুবিন ভাই ওখানে গিয়েছেন তার সাথে যোগ দিয়েছে তারই চাচাতো ভাই হাসিব। তো হাসিব জানায় যে এই যে শ্মশানটা, এই শ্মশানে এই কয়েকদিন আগেই 17 কি 18 বছর বয়সী একটা ছেলের লাশ দাহ করা হয়েছে। ছেলেটি অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল। তো ইফতার যখন করার জন্য বিকেলের দিকে ওনারা যাচ্ছেন, একটু হাঁটাহাঁটি করবেন, তখন ওই শ্মশানের কাছে আসার পর মূলত এই তথ্যটা শোনেন। ওই সময়ে এই মুবিন ভাই হাসিব ভাইকে বললেন, চলো তো একটু আগাই, শ্মশানটা দেখি। তখন হাসিব ভাই বলছে, ভাই তোমার কি মাথাটা খারাপ হয়েছে নাকি? একটু পরে আজান দেবে, ইফতার করব আমরা, এখন তো ওদিকটাতে যাওয়া ঠিক হবে না। উনি আবার বললেন, না সময় তো আছে, একটু হেঁটে আসি না, সমস্যা কি? কিছুটা সময় ওনারা হেঁটে আবার মসজিদের দিকে চলে আসেন। মসজিদের দিকে আসার পর ইফতারের সময় হয়ে যায়, ইফতার করেন। ইফতার করার পর তখন এই মুবিন ভাইয়ের ভিতরে আবার ওই দিকটাতে যাওয়ার একটা ঝোঁক চেপে বসে। ওখানে কিন্তু আরও একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে ওই শ্মশানে অধিকাংশ ক্ষেত্রেই নাকি লাশগুলো পরিপূর্ণভাবে পোড়ানো হতো না। কিছু আনুষ্ঠানিকতা শেষ করার পর লাশ যখন আধা পোড়া হয়েছে তখন ওই লাশটাকে মাটিতে কবর দিয়ে দেওয়া হতো। ওই শ্মশানের পাশে এরকম অসংখ্য কবর রয়েছে। কখনো কখনো লাশ পুরোই পোড়ানো হতো, আবার দেখা যেত অনেক গরিব মানুষ, তারা আসলে এত খরচ বা লাশ পোড়ানোর জন্য যে পরিমাণ কাঠ জোগাড় করতে হয় এর পিছনে তো খরচ রয়েছে, এই খরচ কিন্তু গোছাতে পারতেন না, যার কারণে পুরোহিত ডেকে কিছু আনুষ্ঠানিকতা করতেন, এরপর লাশটা দাফন করে দিতেন। তো ওই দিকটাতে আবার ওনারা যাওয়ার একটা প্ল্যান করেছেন, যদিও বা হাসিব বারবার নিষেধ করেছে, কিন্তু এই মুবিন ভাই তো শুনতে চান না। তো ওই দিকটাতে গিয়েছেন, ওই রাত্রের মতো আবার বাড়িতে চলে আসছেন। পরের দিন আবার মাথায় একটা চিন্তা আসছে যে আজকে রাতের বেলা ওই দিকটাতে যাব। হাসিব তো রাজি না, হাসিবকে একরকম জোর করেই মুবিন ভাই ওই দিকটাতে নিয়ে যান। 24 রোজা কিন্তু চলছে তখন। তো ওই শ্মশানের ওখানে গিয়েছেন, যাওয়ার পর উনি বলছেন যে আচ্ছা ওই ছেলেটাকে কোথায় আধা পড়া অবস্থায় কবর দেওয়া হয়েছে? তখন হাসিব ছেলেটা বললেন, মানে হাসিব ভাই বললেন যে এই যে এইখানে। উনি আবার বলছেন যে কোথায় কবর দেয়া, ওটা তো উঁচু না কিছু না। ওই সময় উনি হাঁটাহাঁটি করার একটা পর্যায়ে এসে হয় কি, ওই কবরের উপরেই ওনার পা পড়ে, যেখানে মাটিটা আলগা ছিল, কিছুটা উঁচু ছিল। তো অন্ধকারের ভিতরে অতটা ভালো করে খেয়াল করেন নাই, যদিও বা চাঁদের আলো ছিল, তবে ওইভাবে অতটা ভালো করে খেয়াল করেন নাই। মোবাইলে যেই ফ্ল্যাশ লাইটটা ছিল সেটাও জ্বালানো ছিল, আসলে সবসময় তো চারদিকে খেয়াল করা যায় না। তো ওই কবরের উপর যখন পা পড়েছে তখন ওনার কাছে মনে হলো যে এই জায়গাটার মাটি একটু উঁচু ছিল, এই কবরের উপরে ওনার পা পড়ে গেছে। তো এরপর উনি তো ওখান থেকে চলে আসছেন, চলে আসার পর বাড়িতে চলে গেছেন আর কি। এর কয়েকদিন পর উনি রাতের বেলা মসজিদ থেকে তারাবির নামাজ শেষ করে বাড়িতে ফিরছেন, তখন উনি একাই ছিলেন। তো যেই পথ দিয়ে উনি আসছিলেন ওই পথে খুব পুরনো একটা আম গাছ ছিল। তো ওই আম গাছের ওখানে উনি হঠাৎ করে একটা ভয়ঙ্কর জিনিস দেখতে পান। উনি দেখতে পান আম গাছের একটা ডালে লম্বা লিকলিকে দুটো পা ঝুলছে। ঝুলছে বলতে মনে হচ্ছে কেউ দুটো পা দোলাচ্ছে। তারাবির নামাজ শেষ করে উনি কাছাকাছি একটা ব্রিজের কাছে গিয়ে জরুরি কিছু কথা বলছিলেন ফোনে, এই কারণে ওনার কিন্তু আবার বাড়ির দিকে ফিরতে একটু দেরি হয়ে যায়।
তখন রাস্তাঘাটে কেউ ছিল না, কারণ রমজান মাস, তারাবির নামাজ পড়ে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে, আবার সাহরি করার জন্য উঠতে হবে। অল্প সময় পাওয়া যায়, যেহেতু গরমকাল, সময় তো কম, অল্প সময় পরেই তো আবার সাহারির সময় হয়ে যাবে। শীতকালে না হয় একটা দীর্ঘ সময় পাওয়া যায়, কিন্তু গরমকালে তো এরকমটা হয় না। এই জন্য আশেপাশের লোকজন কিন্তু নাই বললেই চলে। তো উনি একা একা আসছিলেন, তখন ওই আম গাছে ওই ভয়ঙ্কর দৃশ্যটা উনি দেখতে পান। উনি খেয়াল করার চেষ্টা করছেন আসলে পাটা কিসের, কেউ আবার দুষ্টামি করার জন্য বা মজা করার জন্য ওনাকে ভয় দেখাচ্ছে না তো, কারণ ওনার চাচা তো ভাইয়েরা তো ছিল, হতে পারে যে ওরা দুষ্টামি করছে। উনি ভালো করে খেয়াল করে দেখেন এই পা দুটো কোনো মানুষের পা হতে পারে না। মানুষের পা যদি শুধু হাড় অবস্থায় থাকে, মানে কঙ্কাল অবস্থায় থাকে, কেমন হতে পারে? এই রকম কঙ্কালের মতো পা, তবে সেটা অনেক লম্বা। এ দুটো দুলছে, মানে পা দুটো দোলাচ্ছে। উনি বডিটার খেয়াল করেন নাই। উনি যখন ঘুরে দৌড় দেবেন এরকম চিন্তা করছেন, হঠাৎ করে উনি দেখেন ওনার চতুর্দিকে 4টা সাদা বিড়াল চলে এসেছে, একই রকম দেখতে, খুবই সুন্দর, বড় বড় লোমশ। এই 4টা সাদা বিড়াল এসে ওনার চতুর্দিকে ঘুরছে, মানে সার্কেল আকারে ঘুরছে, বৃত্তাকারে ঘুরছে। তখন এই মুবিন ভাই, উনি ওনার নাকে খুব দারুণ একটা সুঘ্রাণ পান। এমন সুঘ্রাণ উনি আগে কখনোই পান নাই। উনি বুঝতে পারলেন যে এই যে 4টা বিড়াল, এই বিড়াল মোটেও খারাপ কিছু না। এই 4টা বিড়াল যে ওনার চতুর্দিকে ঘুরছে, ঘোরার মধ্য দিয়ে একটা সংকেত দিচ্ছে, এইভাবে যে চতুর্দিকে ঘুরতে ঘুরতে ওনার পায়ের কাছাকাছি কিন্তু চলে আসছে। তার মানে হচ্ছে ওনাকে আগানোর জন্য সংকেত দিচ্ছে। তো উনিও হাঁটতে থাকেন, ওরাও কিন্তু সার্কেল আকারে ঘুরছে আর হাঁটছে। মুবিন ভাই সামনের দিকে হেঁটে চলছেন, ওরাও কিন্তু ঘুরতে ঘুরতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মনে হচ্ছে একটা চক্রাকারে কোনো একটা চক্র তার সাথে সাথেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অথচ ওই বিড়ালগুলো কিন্তু 4 দিকে ঘুরছে। এভাবে উনি আগাতে আগাতে যখন বাড়ির কাছাকাছি চলে এসেছেন, তখন ওই 4টা বিড়াল ভ্যানিশ হয়ে যায়। এরপর উনি যখন ঘরের ভিতর ঢুকবেন, হঠাৎ করে পেছন থেকে খুবই গম্ভীর কণ্ঠে এবং ভাঙা গলায়, মানুষের গলা ভেঙে গেলে যেরকম হয়ে যায় না, কণ্ঠটা যেরকম শোনা যায়, ওই রকম গলায় কেউ একজন বলে ওঠে, আজকের মতো তুই বেঁচে গেলি রে, আবার তোকে আবার যদি পেয়েছি তখন দেখবি কেমন লাগে। উনি তো এইটা শোনার পর দৌড়ে ঘরে চলে গেছেন। তারপর এই বিষয়টা পরিবার সদস্যদের সাথে শেয়ার করেন। ওনার মা বাবা তো খুব বকাঝকা করছেন যে তোমার কেন এত রাতের বেলা ফোনে কথা বলার জন্য ওইদিকে যেতে হবে, বাসায় এসে কথা বলতে পারতা। উনি বলেছেন যে আসলে বাসায় এসে কথা বলবো, অনেক সময় নেটওয়ার্কে ঝামেলা করে, এই জন্য ওখানে ফাঁকা জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কথা বলছি। যাই হোক, পরবর্তীতে কিছু হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। উনি কিছু মধু পরা দেন, পানি পরা দেন। উনি বলেন যে মধুটা সাহরির সময় পানির সাথে মিশিয়ে খেতে, আর ইফতারের সময় পানিটা খেতে, আর ওই পানির কিছু অংশ গোসলের সময় যেন উনি মিশিয়ে গোসল করেন। তো এটা করেছেন, গ্রামে আর কোনো সমস্যা ওনার হয়নি। এরপর উনি ঢাকাতে চলে আসছেন। ঢাকাতে আসার পর উনি চট্টগ্রামে যাওয়ার জন্য বিশেষ একটা আসলে কাজ হাতে নিয়েছেন। বিশেষ কিছু কাজে ওনাকে মাঝে মাঝেই চট্টগ্রামে যেতে হতো, 1 মাসে একবার বা 2 মাসে একবার। তো উনি চট্টগ্রামে গিয়েছেন। উনি চট্টগ্রামে যান হচ্ছে রাতের যে শেষ ট্রিপটা আছে সৌদিয়া গাড়ির, ওই সৌদিয়া গাড়ির যে শেষ ট্রিপ, ওটাতে ওঠেন যাতে করে দেরিতে নামা যায়। তো সৌদিয়া গাড়িতে উঠে উনি জিএসএ মোড়ে নামতেন চট্টগ্রামের। এরপর উনি সারাদিন জরুরি কাজ করতেন, আর সন্ধ্যার দিকে উনি গাড়িতে উঠতেন যাতে করে ঢাকাতে রাত মোটামুটি 1টা 12টা এরকম একটা সময়ের মধ্যে ঢাকাতে ঢুকে পড়া যায়, বাসায় এসে উনি ঘুমাতে পারেন। টানা 2 রাত আর কি উনি বাসে জার্নি করতেন না, 1 রাত তো জার্নি করেছেনই। তো ফেরার সময় সন্ধ্যার পর একটা ঘুম হয়েই যেত বাসের মধ্যে। তো উনি ওনার কাজ শেষ করে উনি আবার গাড়িতে উঠেছেন। তো উনি যেই গাড়িটাতে উঠেছেন, এই গাড়িটা যখন ওনাকে তুলেছে, ওনার কিন্তু আসলে মনে ছিল না যে এই গাড়িটা আসলে কোন রুটের। এই গাড়িটা মূলত ছিল অন্য রুটের,
মানে যাত্রাবাড়ি এসে এই গাড়িটা দক্ষিণবঙ্গের দিকে চলে যাবে। যখন কুমিল্লাতে আসার পর সেখানে যে টাইম স্কোয়ার আছে, যেখানে যাত্রা বিরতি দেওয়া হয়, সেখানে যিনি চেকার রয়েছেন উনি এসে বলেন যে আমাদের গাড়িটা কিন্তু অন্য রুটের, আপনাদেরকে অবশ্যই যাত্রাবাড়িতে নেমে যেতে হবে। তখন তো এই মুবিন ভাইয়ের মাথায় স্ট্রাইক করেছে যে হাই হাই এ কি করলাম, টিকিটটা যখন কাটলাম তখন তো একবারও জিজ্ঞেস করলাম না যে গাড়িটা কোন পর্যন্ত যাবে। কিছু গাড়ি আছে আবদুল্লাপুর পর্যন্ত যায়, কিছু গাড়ি আছে গাবতলী হয়ে উত্তরবঙ্গের দিকে চলে যায়, কিছু গাড়ি আছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ওই দিকে চলে যায়, কিছু গাড়ি আছে বরিশালের দিকে চলে যায়। তো উনি মনে করেছিলেন যে এইটা সম্ভবত লাস্ট ওই কল্যাণপুর বা গাবতলী পর্যন্ত যাবে, কিন্তু এটা উনি ভুল করেছিলেন, উনি বুঝতে পারেন নাই। এখন যাত্রাবাড়িতে তো নেমে যেতে হবে। তো যাত্রাবাড়ি যখন উনি নামবেন তার আগে একজন ব্যক্তির সাথে ওই বাসের মধ্যেই পরিচয় হয়, ওনার ঠিক পিছনের সিটে বসা ছিলেন। তো উনি আবার এই শঙ্কর, ধানমন্ডি শঙ্কর যেই জায়গাটা, ওই জায়গায় আসবেন। তো ভালোই হলো, কাছাকাছি যাওয়া যাবে। উনি তো মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ে থাকেন আর কি। ওনার সাথে কথাবার্তা হলো। যখন বাস থেকে নেমেছেন তখন তো ওই সময়, ওই রাতের বেলা, রাত তখন প্রায় 2টার মতো বাজে, ঈদের পর এই ঘটনা কিন্তু। আর ঈদের পর তখনও কিন্তু মানুষজন অতটা আসলে আসে নাই, ঢাকা শহরে লোকজনও কম। তখন তো আর এই যে মিনি বাসগুলো তখন ওই রাতের বেলা চলছে না, সিএনজি আছে বেশ কিছু। সিএনজি এত রাতে যাত্রাবাড়ি থেকে এই মোহাম্মদপুরের দিকে আসতে চায় না। একটা সিএনজি পাওয়া গেল, 1000 টাকা চাইলো, লাস্ট 800 টাকা হলে যাবে এরকমটা বলল। এখন ওই সময় ওনার পকেটে ছিল মাত্র 500 টাকা, উনি স্টুডেন্ট মানুষ, 800 টাকা দিয়ে সিএনজিতে যাওয়ার মতো কিন্তু ওই সময় ওনার মানি ব্যাগে টাকা ছিল না। এখন কি করা যায়? তখন ওই যে লোকটা, ওই লোকটাও তো বাস পাচ্ছে না। তখন দুইজন মিলে চিন্তা করলেন যে ভাই আসলে চলেন আমরা শেয়ারে যাই, আপনি 400 টাকা দিবেন, আমি 400 টাকা দিব, আমি শঙ্করের ওখানে নেমে যাব, আপনি কাদেরাবাদ হাউজিংয়ে চলে যাবেন। যেহেতু একই বাসে ওনারা এসেছিলেন, কিছুটা কথাবার্তা হয়েছে, তো দুজন সানন্দেই সিএনজিতে উঠে পড়লেন। সিএনজি চালক চালানো শুরু করে দিলেন। তো ঠিকঠাক মতোই গাড়ি চালিয়ে মোটামুটি চলে আসছেন আজিমপুরের কাছাকাছি। আজিমপুরের কাছাকাছি আসার পর ওই লোকটার আবার একটা ফোন আসে। এরপর এই মুবিন ভাইকে বলেন যে ভাই আমি শঙ্কর পর্যন্ত যাব না, আমি ঢাকা কলেজের এখানে নেমে যাব, কিছু মনে করবেন না, আপনি একাই যান, আমি আমার ভাড়ার অংশটা দিয়ে দিচ্ছি। তো এটা বলার পর উনি ভাড়ার ওই অংশটা দিয়ে উনি ওখানে নেমে যান। নেমে যাওয়ার পর এদিকে মুবিন ভাই তো একা হয়ে গেছেন, ওনাকে একাই যেতে হবে। তো সিএনজি চালক তাকে নিয়ে যাচ্ছেন। তো সিটি কলেজের ওখানে এসে হাতের বাম দিকে মোড় নিয়ে কিন্তু পপুলার ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, এরপরে আরও সামনে এগিয়ে গেলে সীমান্ত স্কোয়ার রয়েছে, এদিক দিয়ে যেতে হবে আর কি। তো যখন পপুলার ডায়াগনস্টিক সেন্টারটা পার হয়েছে, হঠাৎ করে ওই সিএনজিটা আস্তে আস্তে স্লো হতে থাকে, মনে হচ্ছে আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে, অথচ রাস্তা কিন্তু একদম ফাঁকা। স্লো হতে হতে যখন ওই সীমান্ত স্কোয়ারের কাছে সিএনজিটা আসে, তখন ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা। ওই সিএনজি চালক তার মাথাটা 180 ডিগ্রি ঘুরিয়ে ফেলে, মানে তার বডি, হাত সামনের দিকে, তার বুক সামনের দিকে, কিন্তু মাথাটা একদম পেছনের দিকে। পেছনের দিকে তাকিয়ে মুখটা এত বড় করে হা করেছে, মনে হচ্ছে ওই মুখের মধ্যে বড় একটা কুমড়ো অনায়াসেই ঢুকে যাবে। দাঁতগুলো সুচালো, এলোমেলো, বড় বড়, ভয়ঙ্কর ভাবে হা করে মুবিন ভাইকে বলছে, কিরে চিনতে পারছিস আমাকে, আমি কে? এইটা যখন উনি দেখেছেন, উনি তো প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়েছেন, ওনার আর কিছু মনে নাই। ওনার যখন জ্ঞান ফেরত আসে ফজরের আজানে, উনি তখন দেখলেন মোহাম্মদপুর যে বাস স্ট্যান্ড রয়েছে ওখানে আল্লাহ করিম মসজিদ রয়েছে, যারা ওই এলাকায় আছেন তারা চিনতে পারবেন। ওই আল্লাহ করিম মসজিদের বারান্দায় উনি পড়ে রয়েছেন। তো উনি চিন্তা করলেন কি ব্যাপার, আমি এখানে কিভাবে আসলাম, আমি তো ছিলাম সিএনজির ভেতরে, কি হলো আমার সাথে? মসজিদের যিনি খাদেম উনি এসে বলছেন যে ভাই আপনি এখানে পড়ে আছেন, আপনি তো মসজিদের বারান্দায় যে
ঘুমাবেন এরকম লোক বলে তো মনে হচ্ছে না, তো বারান্দায় ঘুমিয়ে আছেন কেন ভাই? তখন উনি বলেন যে ভাই আমি তো আসলে এদিকে ছিলাম না, আমি তো কিভাবে যে আসলাম বলতে পারছি না। তখন খাদেম কিছুটা আঁচ করতে পারলেন, উনি তাকে মসজিদের ভেতরে নিয়ে গেলেন, বলে যে ভাই আপনি বসেন, হাত মুখ ধোন। এরপর মুয়াজ্জিনের সাথে এই বিষয়ে কথা হয়। মুয়াজ্জিন সাহেব সবকিছু বিস্তারিত শোনার পর ওনার পরিচিত একজন হুজুরের নম্বর দেন মুবিন ভাইকে। মুয়াজ্জিন সাহেব বলেন যে আপনি হুজুরের সাথে ফোনে পরবর্তীতে যোগাযোগ করে দেখা করেন, আশা করি আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তা মুবিন ভাই বাসায় চলে আসেন, ফ্রেশ হয়ে ঘুম দেন, এরপরে হুজুরের সাথে ফোনে কথা বলে তার সাথে দেখা করেন। হুজুর ঢাকারই একজন বাসিন্দা, তার সাথে দেখা করার পর হুজুর একটু সময় নিয়ে এক অন্য ধরনের তথ্য জানান, যা মুবিন ভাই জানতেনই না। মুবিন ভাই হুজুরের মুখে শোনেন যে মুবিন ভাইয়ের আম্মুর সাথে একটা সময় 4টা ভালো জিন ছিল। এই জিনগুলোকে কোনো কারণে ছাড়ানো হয়েছিল, ছাড়ানো হলেও এই জিনগুলো কোনো না কোনোভাবে এই পরিবারকে সেভ করার চেষ্টা করত। ওই রাত্রে যখন আম গাছে 2টো পায়ের অবয়ব দেখা যায়, তখন ওই সময়ে ওই 4টা জিন এসে সেভ করে তাকে বাড়ি পর্যন্ত নিয়ে গিয়েছিল। মূলত শ্মশানে যে কবরটা ছিল, ওই কবরের উপর অনাকাঙ্ক্ষিতভাবে পা পড়ে যাওয়ার কারণে ওখানে থাকা একটি জিন ক্ষিপ্ত হয়ে এই মুবিন ভাইয়ের পিছু নিয়েছিল। বাড়িতে পৌঁছানোর পর যখন ওই 4টা জিন চলে যায় ওখান থেকে, এরপর গম্ভীর স্বরে কিন্তু বলেছিল যে আজকের মতো বেঁচে গেলি, আবার দেখে নেব, এরকম একটা কথা বলেছিল। আর এই যে যেই রাত্রে সিএনজিতে যেই ঘটনাটা ঘটল, তখন জানা গেল যে এই যে সিএনজি চালক তিনি সিএনজি চালকই ছিলেন বা এরকম কিছু একটা ছিলেন। ওই সময় ওই সিএনজি চালকের ভেতরে ওই ভয়ঙ্কর জিনটা এসে ভর করেছিল, আর তখন এই ঘটনাটি ঘটিয়েছে। তখন সিএনজির মধ্যেই মেরে ফেলতো, তখন নাকি মেরে ফেলার জন্য ওই অবয়বটা সিএনজির ভেতর থেকেই হাত ঢুকিয়ে দিয়েছিল ওনার গলা পর্যন্ত। আমরা দেখি সিএনজির ভিতরে কিন্তু চালক এবং যাত্রীর মাঝখানে একটা ব্যারিকেড থাকে, একটা শেড থাকে, ওর ভেতর দিয়েই নাকি হাত ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে মারতে পারে নাই। ওই 4টা জিন এসে হাজির হয়েছিল, আর ওই 4টা জিনই ওখান থেকে সেভ করে এই মসজিদের বারান্দায় রেখে যায়। তো এই বিষয়টা জানতে পারেন। পরবর্তীতে ওনার মায়ের সাথে কথা বলেছিলেন, ওনার মাও বলেন হ্যাঁ, ছোটবেলায় তার উপর কিছু জিনের প্রভাব হয়েছিল, জিনগুলো ভালো হলেও ওই লোড উনি নিতে পারতেন না, অনেক সমস্যা দেখা দিত, যার কারণে ভালো হুজুরের মাধ্যমে জিনগুলোকে ছাড়ানো হলেও ওই জিনগুলো বিভিন্নভাবে উপকার করার চেষ্টা করে, কাছে আসে না, উপকার করার চেষ্টা করে। আর এভাবেই মুবিন ভাই ভয়ঙ্কর 2টো বিপদের হাত থেকে আল্লাহর রহমতে বেঁচে গিয়েছিলেন। প্রিয় লিসেনার্স, আসলে জিনেরা অনেকভাবে কিন্তু আমাদেরকে উপকার করে, যা আমরা বুঝতে পারি না। কখনো সেটা দৃশ্যমান হয়, কখনো হয় না। আবার জিনেরা প্রতিনিয়ত আমাদেরকে কিন্তু ক্ষতিও করে যাচ্ছে, এটাও কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না। এরা যেমন ভালোও করে, আবার ক্ষতিও করে। মানুষ যেমন আমাদের অনেক সময় উপকারও করে, মানুষের দ্বারা আমরা কিন্তু অনেক ক্ষতির শিকারও হই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই ছিল। আশা করছি আজকের এপিসোডের ঘটনা দুটি আপনাদের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি সিয়ামুল মুবিন ভাইকে এবং আব্দুল্লাহ আল আমিন ভাইকে। ওনাদের কাছ থেকে আমরা যে ঘটনাগুলো পেলাম, আশা করছি ওনাদের কাছ থেকে আরও অনেক অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে পেতে থাকবো। প্রিয় লিসেনার্স, আপনারাও আমাদেরকে ঘটনা পাঠাতে থাকুন লিখে বা রেকর্ড করে afnandohorwalbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্প্রিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRWORLDBD afnandohorwalbd@gmail.com। স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। ঘটনা কেমন লাগলো তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আপনাদের হরওয়াল নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এই ভিডিওর লাইক বাটন প্রেস করতে ভুলবেন না, ভিডিওর লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। প্রিয় লিসেনার্স, আমার গলায় ঠান্ডাজনিত সমস্যা হয়েছে, যার কারণে আমি
কথা বলতে বেশ প্রবলেম ফেস করছি, আমার জন্য দোয়া করবেন যেন দ্রুত এই অবস্থা থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন, আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনাদের ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।